গ্রামের ইলেকশনে জিতে গেছে। আমার কি আনন্দ লাগছে। এখন থেকে সুমন আমাদের গ্রামের চেয়ারম্যান। হ্যাঁ জানি, এতে তোরা তো খুশি আর কি আছে। আরে কি বল মা, আমি খুশি না হলে কে খুশি হবে? কেন, মিয়ার মেয়ে রানী? কি বলছো মা? হ্যাঁ, সারা গ্রামের মানুষ জানে নির্বাচনে সুমন জয়ী হলে মিয়া সাহেব তার মেয়ে রানীকে সুমনের সাথে বিয়ে দেবে। আর তুই জানিস না? মা হ্যাঁ, যে দেখ, এতক্ষণে হয়তো সুমন রানীকে বিয়ে করে ঘরে তুলে নিয়ে এসেছে। এসো বাবারা, এসো, আমরা কোলাকুলি করি। হুজুর, কিসের হুজুর? পাশের বিকেলের থেকে আজ তুমি মিয়া বাড়ির সম্বন্ধে হতে চলেছ। মতলব খা সহ তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আমার বাড়ির মান সম্মান সব ধুয়ে মিশিয়ে দিয়েছ। দেখো হারামের দল, আমার ক্ষেতের ফসল দিয়ে আমি তোমাদের বাঁচিয়ে রেখেছি, আজ তোমরা আমার ঘরের দেয়ালে ভেঙে দিলে, আমার বংশের ইজ্জতে কুঠারাঘাত করলে। হুজুর, হুজুর, সব দোষ আমার, সব দোষ আমার। ওই দিন সুমন যখন আমার হাতে দা দিয়ে ওকে খুন করতে বলেছিল, তখন যদি তাই করতাম তাহলে আজ আপনার এই দুরবস্থা দেখতে হতো না। এখনো কিছু হয়নি। তোমার যত টাকা পয়সা লাগে আমি দেবো। তুমি যদি বলো তাহলে আমি আমার সম্পত্তির অর্ধেক তোমার ছেলের নামে লিখে দেবো। তুমি তোমার ছেলেকে বলে দাও আমার মেয়েকে সে যেন বিয়ে না করে। তোমার সামনে তো আমি মাথা নত করতে পারি, কিন্তু যে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা, তার সামনে আমি মাথা নত করতে পারবো না। না মালিক, না, এইভাবে বলবেন না। আমার মান সম্মান সব তোমার হাতে। আমি এই হাতে তোমাকে জীবন ভর সব দিয়েছি, আজ এই হাত দিয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি। যদি আমার মেয়ে জেনে যায় যে আমি এত বড় একটা ভুল করেছি, তবে সে আমার মুখে থুতু দেবে। তোমার ছেলেকে বোঝাও, ওরা পাগলের মতো চিল্লাচিল্লি করছে, আর জনগণকে এখান থেকে চলে যেতে বলো। বাকি সব আমরা মিলেমিশে ঠিক করে নেব। কি ভাবছো মোবারক? সারা জীবন তুমি আমার পা টিপেছ, আর আজ যদি বলো আমার মাথা তোমার পায়ের নিচে রেখে। হুজুর, তেমন কথা বলে আমাকে পাপী বানাবেন না হুজুর। আমি সুমনকে বোঝাবার চেষ্টা করছি। হ্যাঁ হুজুর। সুমন, আমি শুধু এইটুকুই বলবো, তুই এখান থেকে চুপচাপ চলে যা, আর সবাইকে বলে দে এখান থেকে চলে যেতে। আরে এমনি কেন যাবো আমরা? মিয়া সাহেব যতক্ষণ না সুমনের সাথে রানীর বিয়ে দিতেছে ততক্ষণ আমরা কেউ যাবো না। যদি মিয়া সাহেবের মেয়েকে তুই জোর করে বিয়ে করতে চাস, তাহলে তার আগে আমাকে মেরে ফেল। আমার লাশের উপর দিয়ে তোকে মিয়া সাহেবের মেয়ের কাছে যেতে হবে। বাবা, আরে কেমন বেশরম ছিলে তুই! সব শুনে তুই এই জায়গায় দাঁড়িয়ে আছিস। তোর কাছে গ্রামের মানুষের মূল্য বেশি, তোর কাছে নিজের বাবার কথার কোনো মূল্য নেই। আমি সবার সঙ্গে বুক ফুলে বলতাম তুই আমার ছেলে, তোর শরীর আমার রক্ত বইছে, আমি তোর বাবা। কিন্তু না, না, আমি না। আমার মনে হচ্ছে এই গ্রামের লোক সব তোর বাবা। যদি এই কথাগুলো অন্য কেউ বলতো তাহলে তার মাথা কেটে জমিনে রেখে দিতাম। তোমার জায়গা আমার মনে অনেক উঁচুতে বাবা, কিন্তু তার চাইতে উঁচুতে আমার ঈমান, আমার ধর্ম, আমার দায়িত্ব। মিয়া বাড়ির লোক আমার উপর অনেক অত্যাচার করেছে, তারপরও নিজের হাত পকেটে রেখে কেন চুপ করেছিলাম জানো? শুধু তোমার জন্য। কিন্তু আজ আমি আর চুপ করে থাকবো না। মিয়া বাড়ির মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। মিয়া নিজেই তার মেয়েকে বাজিতে ধরেছে, নিজের হাতে দলিলে সাইন করেছে। এখন তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতেই হবে। মিয়া যদি থানা পুলিশ করতে চাই করো, কিন্তু এই সুমন আজ বিয়ে না করে বাড়িতে ফিরবে না। তুমি যদি সেই বিয়ে দেখতে না চাও তাহলে এখান থেকে চলে যাও বাবা। যদি আজ আমি ওই মেয়েকে বিয়ে করতে না পারি তাহলে বছরের পর বছর ওই মিয়ারা আমাদের গ্রামে সবাইকে চাকর বানিয়ে রাখবে, কিন্তু আমি তা হতে দেব না।
চিন্তাও করতে পারিনি যে গ্রামের মানুষ আমার সাথে এত বড় বেইমানি করবে। যে মানুষটা আমাকে নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করেছে তারাই আমাকে ভোট দেবে না। আমার সাথে বেইমানি করা হয়েছে রে মা, আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমাকে মাফ করে দে মা। এত যখন একটা কাজ করে আমার কাছে মাফ চাইছেন, আপনার একটু লজ্জা করছে না? এখন মাফ চেয়ে কি হবে? মাফ যদি চাইতেই হয় তবে তাদের কাছে যান যারা বাইরে বাধ্য হয়ে যাচ্ছে। রানী, একজন বাপ তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে তোর সামনে দাঁড়িয়ে আছে, তাকে তুই ক্ষমা করতে না পারিস না কর, কিন্তু তাই বলে তাকে অপমান করছিস কেন? তুই কি চাস এতগুলো লোকের সামনে তোর বাবার অপমান হোক? জুয়া উনি খেলেছেন, বাইরে গিয়ে সবার কাছে যদি মাফ চাইতে হয় তাহলে ওনাকে চাইতে হবে। এখানে এত ভিড় কেন? কি হচ্ছে এসব? এত চিৎকার করছো কেন? আপনার বাবার গিয়া জিগান, আমরা ক্যান্সেল হইতেছি। ঠিক আছে ঠিক আছে, সমস্যা যাই হোক, তোমরা পরে এসো। আমাদের অতিথি আসছে রানীর বিয়ে আলাপ করতে। আমরা তো ওনার বিয়ে নিয়ে কথা কইতে আইছি। কি বলছিস? এই নিজেই পড়ে দেখেন। আমি আসছি। সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাই। ড্যাডি, আমি যা শুনছি তা কি সব সত্যি? বাহ বাহ, কি সুন্দর বেশারামের মতো মাথা ঝোকাচ্ছ। ওই দলিলের সাইনকে তুমি সুস্থ মস্তিষ্কে করেছো নাকি কোনো চাপে পড়ে করেছো, নাকি কেউ তোমাকে হুমকি দিয়ে করে নিয়েছে? না না, সেরকম কিছু হয়নি। কথা বাড়তে বাড়তে কথা যতই বাড়ুক, আজ ওই দলিল আমার বোনের জীবনের মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাইন করার আগে তুমি বলতে পারতে যে আমার ছেলের সাথে কথা না বলে আমি ওই দলিলে সাইন করব না, কিন্তু তা তুমি বলনি। আজ যখন তোমাদের কাছে আমি রানের রিস্তার কথা বলতে এসেছি, তখন তুমি ঝামেলা পাকিয়ে বসে আছো। এক বেলা ভাত খাবার সঙ্গতি যাদের নেই, তাদের সাথে বিয়ে দেবার অঙ্গীকার করে দলিলে সাইন করে ফেলেছো। ওই দলিলে সাইন করার আগে তুমি তোমার হাত জ্বালিয়ে ফেললে না কেন? কেন? চুপ, একদম চুপ। আমার স্বামীকে কথা শোনার অধিকার যদি কারো থাকে, আমার আছে। আমি যেখানে চুপ করে আছি, তোকে এত কথা বলতে কে বলেছে? বাইরে পুরো গ্রাম তোর বাবার শত্রু হয়ে দাঁড়িয়ে আছে। তোর বাবা যদি ভুল করে থাকে তাহলে তোর শোধরানোর দায়িত্ব তোর। তুই যা, ওদের সাথে কথা বল। বাজনা থামাও, বলো তোমরা কি বলবে? কেন, আপনার পিতা আপনাকে কিছু বলেনি? হ্যাঁ বলেছে। তাতে কি? তাতে কি মানে? বিয়ের কনেকে ডাকুন, বিয়ের মালা, কাজী, বিয়ের গহনা সব রেডি, শুধু কনে ছাড়া। আর যদি আমি বিয়েতে রাজি না হই তাহলে? তাহলে আমরা জোর করে বউ নিয়ে যাবো। এই হারামজাদা চুপ! এই সুমনের বাচ্চা, গঞ্জাম লাগিয়ে চুপ করে বসে আছিস কেন? এই এলাকায় আমার শান শওকত দেখে তুই চুপ করে বসে থাকতে পারিস না, তাই না? আমার দেশকে ধোকা দিয়ে উল্টা পাল্টা কথা লিখে তাকে ব্ল্যাকমেইল করছিস। বল, কত টাকা চাই তোর? সে টাকা আমি তোকে দিয়ে দিচ্ছি, তুই এখান থেকে চলে যা। আস্তে আস্তে, তোমার টাকা পয়সা আমার কাছে আমার পায়ের ধুলার সমান, কোনো দাম নেই। টাকা দিয়ে তুমি আমাকে কিনতে পারবে না ছোট মিয়া, কিন্তু হ্যাঁ, তোমার বোন দিয়ে দিয়ে আমাকে বোন জামাই ঠিকই বানাতে পারবে। মনে হচ্ছে তোমরা এখানে দাঙ্গা ফ্যাসাদ করতে এসেছো। ঠিক আছে, দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। ওই যে, আরে খামোখা কেন পুলিশ পুলিশ বলে চিল্লাচ্ছ? পুলিশ কি তোমাদের হুকুমের গোলাম? আরে পুলিশ চলে আইনে, আর আইনের পাতা আমাদের কাছে। যদি শখ হয় তো পুলিশকে ফোন করো। পুলিশ ওই দলিল দেখে পুলিশের পাহারা আর হেফাজতে আমার আর তোমার বোনের বিয়ে দেবে। কি বলো ভাইরা? ভেজাল টাজাল করো না। ভেজাল করলে এই জনতা এমন ধরাই দেবে যে ক্যারাম বোর্ডের গুটির মতো পিস পিস করে ফেলবে। আমাকে তোমরা তোমাদের হাতের ভয় দেখাচ্ছ। আমি যখন এই হাতে পিস্তল তুলে নেব, তখন তোমাদের সব হাত এমনিতেই গুটিয়ে যাবে।
এক এক করে সবাইকে শেষ করে দেব। আরে রাখো সমন্বী সাহেব, রাখো। ফাঁকা আওয়াজ দিয়ে আজ আমাদের থামাতে পারবে না। সত্যিকার পুরুষ যখন মাথায় কাফন বেঁধে কোনো কাজে নামে, তখন বন্দুকের গুলিও তার দিকে না এসে উল্টো দিকে যায়। ঠিক আছে, তোদের বুকে কত বড় সাহস, আমি পুলিশ এলে বোঝাবো। পুলিশের ডান্ডার তোদের পিঠে ছাল তুলে নেবে। আরে যা যা, তোর কোন বাপকে ডাকবি ডাক। এখন তো তুমি পাইচারি করবেই, আর বাইরে গ্রামের লোক আমাদের কল্লা কেটে সভা মিছিল বের করার জন্য দাঁড়িয়ে আছে। ড্যাডি, তুমি আমাদের বাঁচার কোনো রাস্তায় রাখোনি। ওই হারামের কাছে বোনকে বিয়ে দিবার চাইতে তুমি যদি আমার বোনকে কুয়ায় ফেলে দিতে বা নিজের হাতে খুন করতে, তাহলে ওর কুলখানি করে 40টা করে সব ভুলে যেতাম। চুপ করে আছো কেন? কোন একটা উপায় বের করো, নইলে কুকুরগুলো বাড়ির ভেতরে ঢুকে যাবে। বলো কি করব, বলো আমি কি করব? জানি, দেখ তোর বাবার কি অবস্থা হয়েছে। এই সমাধান একমাত্র তুই করতে পারিস, তুই করতে পারিস। কি সমাধান? বিয়ে? না, আমি কখনো বিয়ে করতে পারবো না। সেদিন তো বাবা বলেছিল আমি যাকে পছন্দ করবো তার সাথে আমার বিয়ে হবে। তাহলে আজকে আমার উপরে বিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। বলো মা, বলো। শোন, তোর সামনে এখন দুটো রাস্তা আছে। এক, হয় তুই সুমনকে বিয়ে করবি, না হয় তুই আমার পণ্যের বিধবার কাপড় দেখবি। বল, তুই সুমনকে বিয়ে করবি না আমার পণ্যের বিধবার কাপড় দেখবি? বল, বল তুই কি করবি? বল, বল রানী, বল। বল মা, বল। আরে থামো থামো, কন্যা এসে গেছে। তোমরা বিয়ের আয়োজন করো, আমি বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ। অমনে আরে মানে এদিকে এদিকে। আরে আমার বউরে বড় ধর। দেখি ভাবি, ঘরে চলো বউ। মাথা নিচু করে চলতে শেখো রানী। তোমরা বড় লোকেরা তো সবসময় গরিব মানুষের মাথায় নিচু করতে জানো, কখনো নিজেরা মাথা নিচু করো না। কিন্তু ধর্মে কয়, যেই পাখি উঁচায় ওড়ে তারও মাটিতে নামতে হয়। এখন থেকে মাথা নিচু করে চলতে শেখো রানী। চলো আসো। আর মা, তুমি ওইখানে দাঁড়ায় আছো কেন? কাছে আসো। আজ তোমার ছেলে বউ নিয়ে আসছে, আমাদের দোয়া করবো না? আরে তুমি ওখানে দাঁড়িয়েছো কেন? কাছে আসো, আমার মারে সালাম করো। শোনো, এই মহিলা হচ্ছে সেই মহিলা যে তোমার স্বামীকে জন্ম দিছে। এই ঘরে সে আমার সবচেয়ে সম্মানের। আমি চাই তুমিও তারে সম্মান দিবা। না বাবু থাক, আমার তুমি চুপ থাকো তো। রানী, কি হলো? কি ইচ্ছা তোমার? আপোষে সালাম করবা নাকি জোর করে সালাম করামু? ওই যে সালাম করো। এই তো লক্ষ্মী মেয়ে। মা, তুমি আজ থেকে ওর ঘরে সমস্ত কাজ বুঝাই দিবা। আমার ঘরে কোনো বড় লোকগিরি চলবো না। গরিবের বউর আবার কিসের বেমান? ভাইয়া চুপ, কোনো কথা শুনতে চাই না। বউ কেমনে ঠিক করতে হয় সেইটা আমার ভালো করেই জানা আছে।
রাঙাবো কোথায় পরাণ যায়, রাঙাবো কোথায় পরাণ যায়, তোর কোমল হাতে তেনায় আমায় তেনা রে খাওয়ায়, তোর কোমল হাতে তেনায় আমায় তেনা রে খাওয়ায়। রাঙাবো গরম লাগে গায়, রাঙাবো গরম লাগে গায়, তুই শীতল করে দে না আমায় আঁচলের হাওয়ায়, তুই শীতল করে দে না আমায় আঁচলের হাওয়ায়। আমার গায়ে গতরে বিষ বেদনা তৈল মালিশ কর, অনেক সোয়াব পাবি রে তুই আমি যে তোর পর। ওরে ঘুম এসেছে চোখে রে বউ আইন কটে আয়, শান্তিতে ঘুমাবো তোকে কোল বালিশ বানায়, গোসলের গরম পানি আইরে নিয়া আয়, গোসলের গরম পানি আইরে নিয়া আয়, তুই গামছাইয়া দিবি রে তোর আদরের গামছায়, তুই গামছাইয়া দিবি রে তোর আদরের গামছায়। আমার লুঙ্গি জামা ভালো করে সাবান দিয়া কল, কাজ করিলে বাড়বে রে তোর গায়ে শক্তি বল। একটু চা বানাইয়া দে রাঙাবো আগে বানা পান, বউয়ের মতো বউ পেয়েছি আল্লাহ মেহেরবান। পরাণের টুকরা রে তুই আইরে বুকে আয়, পরাণের টুকরা রে তুই আইরে বুকে আয়, তুই যে আমার তোতা পাখি পরাণ পিঞ্জিরায়, ওরে তুই যে আমার তোতা পাখি পরাণ পিঞ্জিরায়। রাঙাবো কোথায় পরাণ যায়, রাঙাবো কোথায় পরাণ যায়, তোর কোমল হাতে দে না আমায় দে না রে খাওয়ায়, তোর কোমল হাতে দে না আমায় দে না রে খাওয়ায়। রাঙাবো গরম লাগে গায়, রাঙাবো গরম লাগে গায়, তুই শীতল করে দে না আমায় আঁচলের হাওয়ায়, তুই শীতল করে দে না আমায় আঁচলের হাওয়ায়। কি বলছিস কাজল? এখন শহরে গিয়ে তুই চাকরি করবি? পাগলামি করিস না মা, আমি তোকে যেতে দেবো না। আমাকে বাধা দিও না মা, এই গ্রামে এক মুহূর্ত থাকতে পারবো না, যেতে আমাকে হবে। আমার কথা শুনবা, সর্দার বাড়ির ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব এসেছে, ছেলে বিলেত থেকে পড়া শেষ করে দেশে ফিরেছে, ওর সাথে বিয়ে হলে তুই সুখী হবি মা, সুখী হবি। না মা, সুখ আমার কপালে নেই, সুখের স্বপ্ন ভেঙে দিয়েছে মিথ্যে তোর ধারণা। চাইনি মানুষ সব কিছু পায় না, তবুও মানুষ বেঁচে থাকে, ওকেও বেঁচে থাকতে হবে মা। হ্যাঁ মা, তাই তো আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে সুমনের ছায়া আমার মনের মধ্যে পড়বে না। হাসি মা, ওয়ালাইকুম আসসালাম। সুমন তুমি? জি আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। মা বলেছে এই বিয়ে শুধু আপনার জন্যই হয়েছে, না হয়তো জীবনেও হতো না। ইস, খালি এই গ্রামের সব মা যদি তোমার মায়ের মতো বুঝদার হতো, তাহলে গ্রামের চেহারাটাই পাল্টে যেত। আমার মা বুঝদার না, একটু ভোলাওয়ালা সাদামাটা টাইপের মানুষ। সে আপনাকে চিনতে পারেনি মতলব মামা, চিনতে পেরেছি আমি। আপনি যে পাতে খান সেই পাতে ফুটা করে দেন, আর তাই আপনার জন্য আমি স্পেশাল মিষ্টি অর্ডার দিয়ে নিয়ে এসেছি। তুমি এনেছো আমার জন্য? খুলে দেখুন। আরে দেখুন দেখুন। এটা তো চুরি, এটা দিয়ে আমি কি করবো?
আমার পিঠে যখন ছুরি বসাবেন তখন যেন আপনাকে ছুরি খুঁজতে না হয়। আফসোস লাগে আপনার জন্য, আপনার সব চেষ্টা বৃথা গেল। কত চেষ্টা করলেন আমাকে গ্রাম ছাড়া করার জন্য, কিন্তু পারলেন না। আপনার মনে সব খায়েশ নষ্ট করে আমি ঠিকই ইলেকশনে জিতে গেলাম। তোমার কথা শেষ হয়েছে? আমার কথা তো মাত্র শুরু, বাকি কথা শুনলে চোখ কপালে উঠবে। না, আমার চোখ কপালে উঠবে না, বরং আমি যদি সত্যি কথা বলা শুরু করি তাহলে তোমার চোখ কপালে না তালুতে উঠবে। যদি তুমি মনে করে থাকো ইলেকশনে তুমি তোমার কারণে জিতেছো, তাহলে তোমার মতো বোকা লোক এই নীলগঞ্জ আর একটাও পাবে না। কি? জি জনাব সুমন সাহেব, আপনি ইলেকশনে জেতেননি, আপনাকে জেতানো হয়েছে। জিতানো হয়েছে মানে? হ্যাঁ সুমন, একটু পিছনের কথা মনে করার চেষ্টা করেন, তাহলেই বুঝবে। আমি সেই লোক যে তোমাকে বড় মিয়ার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াতে প্ররোচিত করেছি। আমি সেই লোক যে বড় মিয়াকে দিয়ে একটা স্ট্যাম্পে মেয়ে বিয়ে দেবার শর্তে রাজি করিয়েছি। আমি সেই লোক যে সবার সামনে লোকজনের মুখ থেকে বড় মিয়ার নামে জয়ধ্বনি বের করেছি চক্কাকে দিয়ে, যাতে সে বাধ্য হয়ে ইলেকশন করে। এবং আমি সেই লোক যে ইলেকশনের আগে পুরো গ্রাম ঘুরে ঘুরে সবাইকে বুঝিয়েছি যে বড় মিয়াকে নয়, ভোট দিতে হবে তোমাকে। আর তাই তুমি ইলেকশনে জিতেছ। এসব আপনি করেছেন? হ্যাঁ, আমি করেছি। কিন্তু কেন? কেন? এই কেনর জবাব অনেক অনেক মর্মান্তিক। শোনো সুমন। হ্যাঁ ঠিক আছে, ওকে। ভাইয়া। কি রে, এত দেরি করে করতে গেলি? কোন স্যারের কাছে কোচিং করতে গিয়েছিলি নাকি? না ভাইয়া, আমি কলেজে যাইনি। কলেজে যাসনি? তাহলে কোথায় গিয়েছিলি? ভাইয়া তুমি রাগ করো না, আমি মিয়াবাড়ির ছোট ছেলে সাজ্জাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ছোট মিয়া সাজ্জাদের সাথে? কেন? ভাইয়া আমরা দুজন একে অপরকে ভালোবাসি। সে তোমাকে বড় মিয়ার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলেছে। তুই কি বলছিস নীলা? এ কি করে সম্ভব? মানলাম আমাদের বাড়ি মিয়া বাড়ি, কিন্তু কোথায় মিয়া বাড়ি আর কোথায় আমরা? ওরা কত বড় লোক আর আমরা কত গরিব। ভাইয়া প্রেমের প্রস্তাব আগে ওদের বাড়ি থেকেই এসেছে। ও আমাকে বলেছে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে গেল ও আমারই থাকবে, বিয়ে করতে হলে ও আমাকে বিয়ে করবে। ঠিক আছে, তাহলে ওকে বল বড় মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে আসতে। না ভাইয়া, সাজ্জাদের বড় ভাইকে খুব ভয় পায়। এই কাজ তোমাকেই করতে হবে। কি বলছিস তুই? বিয়ের ওয়াদাও করেছে অথচ বিয়ের কথা বলতে ভয় পায়? আজব লোক তো। ভাইয়া ভাইয়া তোমাকে যেতেই হবে ভাইয়া, যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। যদি তুমি তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা না করো তাহলে সমাজে মুখ দেখাতে পারবো না। ভাইয়া আমার বদনাম হবার আগে তুমি ওই বাড়িতে যাও, বড়মিয়ার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে যাও। কাঁদিস না, আমি আজই বড় মেয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। বিয়ে? কিসের বিয়ে? তুমি কি ভুলে গেছো মতলব? বিয়ে হয় সমানে সমানে। তুমি এই প্রস্তাব নিয়ে আমার সামনে আসার সাহস পেলে কোত্থেকে? এই সাহস দিয়েছে আমাকে ওদের দুজনের প্রেম। ওরা একজন আরেকজনকে ভালোবাসে বড় মিয়া। সাজ্জাদ মিয়া, সাজ্জাদ মিয়া। জি ভাইজান। সময় থেকে কি বলছে? ও বলছে তুমি নাকি ওর বোনকে ভালোবাসো, এ কথা কি সত্যি? হ্যাঁ ভাইজান, আমি নীলাকে অনেক ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। যে মেয়ে বাড়ির চাকরানি হওয়ার উপযুক্ত নয়, তুমি কিনা তাকে খানদানের বউ বানাতে চাও? যারা আমার বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে ভিক্ষা নেওয়ার যোগ্যতা রাখে না, তুমি তাদেরকে আত্মীয় বানিয়ে মহলের ভিতরে ঢোকাতে চাও? অসম্ভব। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। ওই মেয়েকে বিয়ে করার স্বপ্ন মন থেকে দূর করে দাও। যাও, ঘরে যাও। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমার উত্তর পাওনি? বড় মিয়া, আমার বোনের গর্ভে আপনার ছোট ভাইয়ের সন্তান। এই চাল
অনেক পুরনো চাওয়ার মতলব। মিয়া বাড়ির সন্তান নিজের পেটে নিয়ে পরে হুমকি দিয়ে মিয়া বাড়ির বউ হতে চেয়েছে। এর আগে আমি অনেক দেখেছি। কিন্তু একটা কথা মনে রেখো, গরিবের মেয়ে এই মহলে অনেকের সন্তানের মা হতে পারে, কিন্তু কখনো মহলের বউ হয়ে আসবে না। এমন করে বলবেন না বড় মিয়া। আমার একটি মাত্র বোন, আমি তার ইজ্জত আপনার কাছে ভিক্ষে চাই। আমি আপনার পায়ে পড়ি বড় মিয়া। অসম্ভব। নীলা, বাস বাস মা। আর কে তো না। তুমি তোমার বোনকে ভালোবাসো না? হ্যাঁ। একজন ভাই তার বোনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আর আমি সেদিন আমার বোনের পা ধরে কসম করেছিলাম আমি এর বদলা নেব। আমি এই খানদানের সমস্ত অহংকার, সমস্ত শান শওকত নিলাম করে দেব। গায়ের মেহনতি মানুষের সামনে মাথা নিচু করে দেবো ওই বড় মিয়ার। আমি জানতাম বড় মিয়ার একটা মেয়ে আছে, সে একদিন যুবতী হবে, এবং সেদিন তার মেয়েকে ছুরির মতো ব্যবহার করে ওই ছুরি দিয়ে মিয়া বাড়ির মান সম্মানের পোস্টমর্টেম করব। তার সর্বনাশ করার জন্যে আমি বছরের পর বছর তার তোষামতি করেছি। তার বিশ্বাস জেতার জন্যে আমার মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে গরিবের উপর অত্যাচার করেছি। আমার সব কষ্ট সফল হয়েছে। মিয়া সাহেবের মেয়েকে আজ আমি তোমার হাতে তুলে দিয়েছি। মিয়া সাহেব, আপনি গরিবকে দেখতে পারতেন না, আজ আপনার মেয়ে আপনার ঘরে চাকরের বউ হয়ে সেই ঘরে বসবাস করছে। মহল থেকে সে পৌঁছে গেছে কুড়ে ঘরে। সত্যি মামা, তুমি অনেক মহান, অনেক মহান। না সুমন, সত্যিকারের মহান তো তুমি। আমি তো শুধু আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, আর তুমি তো সারা গ্রামের প্রত্যেকটা বোনের বদলা নিয়েছো। গ্রামের প্রত্যেকটা লোকের পক্ষ হয়ে জুতো মেরেছো ওই বড় মিয়ার মুখে। আমি তোমার জন্য গর্বিত সুমন, তোমার জন্য সত্যি আমি গর্বিত। মনে ঢিল মারিয়া, ও মনে ঢিল মারিয়া, মনে ঢিল মারিয়া দেখরে ভাবের মধু ঝরছে সারাক্ষণ। মধুর লাগা যাসনে সুন্দরবন, মন রে মধুর লাগা যাসনে সুন্দরবন। মনে ঢিল মারিয়া দেখরে ভাবের মধু ঝরছে সারাক্ষণ। মধুর লাগা যাসনে সুন্দরবন, মন রে মধুর লাগা যাসনে সুন্দরবন। পাশ খাইলি তুই খাইলি মুড়ার বাস, বেশি খাইয়া বদ হজমে হইল সর্বনাশ। পাশ খাইলি তুই পাশ খাইলি তুই খাইলি মুড়ার বাস, বেশি খাইয়া বদ হজমে হইল সর্বনাশ। নাক নকশা থাকলে পরে হয় না মানুষের সংসারে, দিল সারে আসল মানুষ করে অন্বেষণ। প্রেমের লাগা যাস না বৃন্দাবন, মন রে প্রেমের লাগা যাস না বৃন্দাবন। মনে ঢিল মারিয়া দেখরে ভাবের মধু ঝরছে সারাক্ষণ। মধুর লাগা যাস না সুন্দরবন, মন রে মধুর লাগা যাস না সুন্দরবন।
মেখে তুই সংসাজে তুই হইলি মহারাজ, কাল ছিল তোর সিংহাসন ফকির হইলি আজ। রং মেখে তুই সংসাজে তুই হইলি মহারাজ, কাল ছিল তোর সিংহাসন ফকির হইলি আজ। দমের পাখি যাবে উড়ে, শূন্য কাজা রইবে পড়ে, ভক্তি ছাড়া মুক্তি নাই রে অধরা জীবন। দমে দমে খোঁজ রে নিরঞ্জন মন রে, দমে দমে খোঁজ রে নিরঞ্জন। মনে ঢিল মারিয়া দেখ রে বাবের মধু ঝরছে সারাক্ষণ, মধুর লেগা যাস নে সুন্দরবন মন রে, মধুর লেগা যাস না সুন্দরবন। মনে ঢিল মারিয়া দেখ রে বাবের মধু ঝরছে সারাক্ষণ, মধুর লেগা যাস নে সুন্দরবন মন রে, মধুর লেগা যাস না সুন্দরবন মন রে, মধুর লেগা যাস না সুন্দরবন মন রে, মধুর লেগা যাস না সুন্দরবন। আমাকে ভাবি বলা বন্ধ করো। এই ভাবিকে ভাবি বলবে না তো কি চাচি বলবে? চলো ভাবি, কিছু খাইবা? না, আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের বাড়িতে এসে আপনি হলো কিছু খাবেন, আর কতদিন না খেয়ে থাকবেন? আরে খাবে খাবে, ঠিকই খাবে। মা তুমি এত চিন্তা করো না তো, পেটের টান পড়তে দাও, তখন ভাত না থাকলে মাটি শুদ্ধ খাবে। তুমি আর মনি খেয়ে নাও। বউ খিদে কষ্ট করবো আর আমরা খাইয়া নেবো, তা কি হয়? খিদা সহ্য করে থাকার অভ্যাস আমারও আছে, কিন্তু বউয়ের তো নাই। আরে এই বাড়িতে যখন বউ হয়ে এসেছে তখন সব সহ্য হয়ে যাবে। পেটের ভেতর ইঁদুরের দৌড় কি জিনিস তা তো তোর ভাবি জানে না। পেটে ইঁদুর দৌড়াতে দে, তখন দেখা যাবে। আমি কখন খাচ্ছি না খাচ্ছি তা দেখার প্রয়োজন কারো নেই। আমি বলে দিয়েছি খাবো না মানে খাবো না। বাবা দিমাগ কত রে। মানুষ বলে সব মেয়ে মানুষের জীবনে বাসর রাত নাকি সবচেয়ে মধুর রাত। এই রাতে মেয়েরা স্বামীর সামনে তার ঘোমটা প্রথমবারের মতো খোলে, তারপর শুরু করে একটা নতুন জীবন। কিন্তু ঘোমটা তো আর তোমার সাথে নেই, ঘোমটা তো তোমার আবার শত্রু। আর জেদ হলো তোমার লজ্জার ভূষণ। তুমি আমাকে পছন্দ করতে না পারো, কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি। সবচেয়ে বেশি পছন্দ করি তোমার জেদ। জানতে চাও কেন? কারণ আমি নিজেই জিদ্দি। রানী, ধনী গরিব নিয়েই এই জগৎ। ধনী গরিব যখন প্রেমে পড়ে এক হয়ে একসাথে বসবাস করে, তখন একটা সুন্দর সুখী সংসার হয়। আরে দেখো আমি কত বড় বেকুব, আমি একাই সব কথা বলে যাচ্ছি। তুমি কিছু বলছো না যে? অবশ্য এই রাতে সব মেয়েরাই একটু লজ্জা পায়। আচ্ছা ঠিক আছে, এসো বাকি কথা বিছানায় গিয়ে বলি। ছাড়ো আমাকে। তুমি যদি ভদ্র ঘরের সন্তান হয়ে থাকো তাহলে আমার অনুমতি ছাড়া তুমি আমাকে কখনো ছুবে না। আমি তোমাকে কলেমা পড়ে বিয়ে করেছি সত্য, তবে তা শুরু করেছি আমার বাবার জীবন রক্ষা করার জন্য। একটা কথা মনে রেখো, আমি কখনো তোমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, কখনো না। আমি জোর করে যেমন তোমাকে বিয়ে করেছি, তেমনি জোর করে আজ রাতে তোমার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করতে পারি। কিন্তু না, আমি তা কখনোই করব না। যতদিন মন থেকে তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে না পারবে, আমার মায়ের কসম, ততদিন আমি তোমাকে ছুঁয়েও দেখব না।
কিছুই তো নেই। পানি খাও। ও মা, আরে ও মনে, আরে তোমরা কোথায়? জলদি এসো গো মা। আরে বিনা টিকিটে সিনেমা দেখে যাও। গুরুজনরা ঠিকই বলেছে, পেটের খিদার আগুন কেমন করে অহংকারের ইস্পাতকে মোম বানিয়ে ফেলে তা এসে ভালো করে নিজ চোখে দেখে যাও। মানুষ ঠিকই বলে, পেট খালি থাকলে মানুষ চোখেও অন্ধকার দেখে। পেট খালি তো ইমানও খালি। আরে আসো আসো, দেখো। আরে আমার কিছু হয় নাই গো মা, যা হওয়ার হয়েছে তোমার রান্নাঘরের। একটা বিড়াল তোমার রান্নাঘর অ্যাটাক করছে, কোনো কিছু বাদ রাখে নাই গো মা। সকালের জন্য রাখা পান্তা ভাত সব শেষ করে ফেলাইছে, আর তোমরা তার জন্যই খাইতে চাইছিলা না। হ্যাঁ, কাল থেকে সাবধানে থাকো মা, নয়তো বাসায় যা আছে সব শেষ করে ফেলাইব গো মা। শোনা কেমন চোরের মতো দাঁড়ায় আছে। নিজের বউরে এমনি করে কথা কয়? আরে কথা বলবো কি মা, আমি তো মহা খুশি। আমি চিৎকার করে সারা গ্রামে বলবো, আমার বউ বিশাল চোর, আমার বউ চুরি করে আমার বউ ভাবি, তুমি ভাইয়ের কথা কিছু মনে করো না। ভাইয়া সবকিছু নিয়ে বেশি চেঁচামেচি করে। তুমি যদি খালি কইতে তুমি খাইবা, তাহলে আমি মাঝরাতে উঠে তোমার জন্য খাবার বানাই দিতাম। কি খাইবা? আরো কিছু রান্না দিব? বাবা, রানী, বাবা, অনেকদিন বাদে মা, আমি তোর কথাই ভাবছিলাম। না বাবা না, আমাকে এত বড় বদদুয়া দিও না। অনেক বছর বেঁচে থেকে আমি এই নরকের যন্ত্রণা সহ্য করতে চাই না। আমার সমস্ত খুশি, আমার মনে সমস্ত ইচ্ছা সবকিছু জ্বলে পড়ে ছাই হয়ে গেছে বাবা। এত বড় অন্যায় তুমি আমার সাথে কেন করলে? আমার কোন জন্মের অন্যায় সাথে দিলে আমাকে? আর বলিস না, আর বলিস না। চোখের পানি মুছে ফেল। রানী, তুই একা এসেছিস? সুমন এলো না? না মা, আমি একা এসেছি। ঘরে বলে এসেছিস তো? তুমি তো উকিলের মতো মেয়েটাকে জেরা করছো, ওকে দেখে তুমি কি খুশি হওনি? ও কাকে বলে এলো না নিয়ে এলো, তাতে তোমার কি? আমার মেয়ে বাপের বাড়ি ফিরে এসছে, ব্যাস, আমি আর কিছু চাই না। তোমাকে দেখার জন্য আমার খুব ইচ্ছে হচ্ছিল, তাই দৌড়ে চলে এসেছি। আমি আর বাড়িতে থাকতে পারবো না মা। ঠিক আছে রানী, তোমাকে আরো বাড়িতে ফিরে যেতে হবে না। আজ থেকে তুমি এখানেই থাকবে। না বাবা, আমি আর এই গ্রামেই থাকবো না। এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাব। রানী, ভদ্র ঘরের মেয়েরা এমন কথা বলার আগে নিজের জীবন দিয়ে দেবে। শহরে পড়াশোনা করে তুই এই শিখেছিস? দেখো বেগম, তুমি আর একটা কথা বলবে না। দুঃখী মেয়েটা বাড়ি ফিরে এসছে, কোথায় একটু আদর যত্ন করবে, তারা উপদেশ দেওয়া শুরু করলে। আপনার এই আদরই ওর জন্য একদিন ক্ষতির কারণ হবে, আর আমার উপদেশই একদিন আপনার মেয়ের উপকারে আসবে। শোন রানী, তোর মায়ের কথায় কিছু মনে করিস না, ঘরে চল,
বিশ্রাম নিবি। রানে রানে রানে, রানীকে ডাকছিস কেন? আমি আমার বউকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। আমার বোন আর ওই বাড়িতে যাবে না। কেন যাবে না জানিস? আমার বোন তোকে কোনোদিন পছন্দ করেনি, আর তাই এই বাড়িতে এসে বসে আছে। আরে ওই বেকুবের ধারী, কুত্তার মতো নিজের নাম রেখেছিস তো, তাই সবকিছু জানোয়ারের মতো দেখিস। আরে আমাদের সমাজে বিবাহিতা মেয়ে মানুষ যদি বাপের বাড়িতে পড়ে থাকে, তাকে সবাই রানী বলে ডাকে, রানী। আর ওই রানীর সাথে সমাজের কারো সম্পর্ক থাকে না। তুই কি চাস তোর বোনকে সবাই রানী বলে ডাকুক? এই বাড়িতে এসে ভেবেছো তুমি অনেক উপরে উঠে গেছো, কিন্তু বেশি উপরে উঠো না, যে নামতে গেলে পড়ে গিয়ে নিজের ইজ্জতের সাথে সাথে হাত পাও ভেঙে যায়। বাকি জীবনটা না আবার পঙ্গু হয়ে বিছানায় কাটাতে হয়। আমি চাই না আমার বউয়ের এই অবস্থা হোক, তাই শেষবারের মতো বলে যাচ্ছি, কাল বিকালের মধ্যে তুমি যদি আমাদের বাড়িতে না যাও, তাহলে বাজারের মধ্য দিয়ে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাব। কথাটা মনে থাকে যেন। আই কি আছিস? ওকে মেরে ফেল। বলছো বাপের বাড়িতে সারা জীবন পড়ে থাকলে তোমার পরিণাম কি হবে জানো? আজ বাদে কাল জেমির বউ যখন এ ঘরে আসবে, কি জবাব দেবো আমরা তাকে? তুমি যাই বলো মা, আমি অনেক ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি ঠিক করেছি আমি সুমনকে তালাক দেবো। কমবে না। যে বাড়িতে তুমি 3-4টা রাত কাটিয়ে এসেছো, তার কি জবাব দেবে তুমি সমাজকে? বোঝার চেষ্টা করো মা, মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, আর তোমার বিয়ে সুমনের সাথে হয়ে গেছে। তুমি ওর বিয়ের মালা গলায় পড়েছো, আল্লাহ রসুল সাক্ষী রেখে তাকে তুমি বিয়ে করেছো, তার বাড়িতে বউ হিসেবে তুমি রাত কাটিয়েছো। তাতে কি হয়েছে? বাবার সাইন করে একটা কাগজের জন্য আমি আমার সব অধিকারের কথা ভুলতে রাজি নই মা। বাবার জন্য আমি আমার নিজের ইচ্ছা অনিচ্ছাকে গলা টিপে হত্যা করেছি ঠিকই, কিন্তু নিজের আদর্শ, নিজের স্বাধীনতা, নিজের শিক্ষা সবকিছু বলে একটা চাকরের মতো আমি এই বাড়ির গোলামি করতে পারবো না। তুমি কি চাও ওই বিয়ের মালা আমার গলায় ফাঁসির ফাঁদ হয়ে থাকো, আমার জীবন কেড়ে নিক? কি বলছো রানী? তোমার কথা শুনে তো তোমার চরিত্র নিয়ে সন্দেহ হচ্ছে। তুমি তুমি অন্য কোনো পুরুষে আসক্ত না তো? আমি তোমার মা হিসেবে নয়, আমি সমাজের 10 জনের পক্ষ নিয়ে কথা বলছি। তুমি যদি পরপুরুষে আসক্ত না হও, তাহলে সুমনের উপর তোমার এত অভিমান কিসের? সুমন কি খোড়া? সুমন কি অন্ধ? সুমন কি বোবা? নাকি শারীরিকভাবে অক্ষম? কথাগুলো তোমাকেই শুনতে হবে। তোমার চরিত্র নিয়ে মানুষ কালিমা মাখবে, রগরুকে গল্প বানাবে। তুমি কি তাই চাও? সুমন গরিব হতে পারে, একটু হয়তো জেদি, কিন্তু জেদ কি তুমি কম দেখাচ্ছ? ভুল যদি করে থাকে কেউ, করেছে তোমার বাবা। সুমনের দোষ কোথায়? আমি জানি সুমন তোমার পছন্দের পাত্র নয়, কিন্তু পছন্দের অপছন্দের মাঝে সমঝোতা করার নামই জীবন। সুমনকে দেবতা মানতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তাকে মানুষ ভাবতে আপত্তি কোথায়? সুমন মানুষ হিসাবে অনেক বড় মনের মানুষ। ওর স্থান তোমার বাড়ির পুরুষদের অনেক উপরে। সেদিক থেকে বললে সুমন তোমার বাবার ভাইয়ের চাইতে অনেক উঁচু মনের মানুষ। সত্য কথাগুলো তোমাকে না বললেও চলতো, কিন্তু আমি চাই না জেদের কারণে তুমি তোমার সংসারটা নষ্ট করে দাও। যা করার সঠিকভাবে ভেবে চিন্তে করো।
মায়া নামের একটা ফাঁস গলায় দিয়ে আমার জীবন বরবাদ করে কি তোমার শান্তি হয়নি? কেন আরেকটা ফাঁস দিয়ে আমার মরে যাবার অধিকারটুকু কেড়ে দিতে চাইছো? ও বুঝেছি, আমি মরে গেলে তুমি আমার উপর তিল তিল করে নির্যাতন করার সুযোগ পাবে না, তাই না? না, আমি জানি কেন তুমি আত্মহত্যা করতে চাইছো। যেন তোমার মৃত্যুর পর আমার জেল ফাঁসি হয় সেই ব্যবস্থাই করতে চাইছো। হ্যাঁ হ্যাঁ চাইছি। কারণ কি জানো? আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছো তুমি। মাথা উঁচু করে যারা সমাজে চলে তাদেরকে মাথা নিচু করাতে গিয়ে তুমি আমার জীবন ধ্বংস করে ফেলেছো। আমি মিয়া বাড়ির মেয়ে, এছাড়া আমার আর কি অপরাধ ছিল বলতে পারো? অথচ সেই দোষে একটা নারীর সাথে একটা পুরুষের যে আচরণ হওয়া উচিত তা না করে একটা শত্রুর সাথে মানুষ যে আচরণ করে তুমি তাই করেছো। তুমি মানুষ না, তুমি একটা পশু। কাঁদো, আরো বেশি করে কাঁদো। কাঁদলে তোমার মাথার ভেতর যে বদমতলব গুলো ক্রিকেট খেলছে তারা খেলা থামাবে, তোমার মাথা থেকে বদমতলব গুলো বিদায় নেবে। তুমি কি ভেবেছো আমি বেঁচে থাকতে তুমি শান্তি পাবে না? আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না? ঠিক আছে, যে তোমাকে কষ্ট দিচ্ছে তাকে তুমি নিজ হাতে শেষ করে দাও, তাহলে তুমি তোমার আগের জীবনে ফিরে যেতে পারবে। এসো, তোমার সমস্ত রাগ তুমি এক্ষুনি শেষ করে দাও, গলা টিপে মেরে ফেলো আমাকে। এরপর তো আর তোমার কোনো কষ্ট হবে না, তোমার সমস্ত কষ্ট শেষ হয়ে যাবে। এসো, মেরে ফেলো আমাকে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? আমার মৃত্যু যদি তোমার জীবনে শান্তি নিয়ে আসতে পারে তাহলে আমি মরলেও আপত্তি নেই। মেরে ফেলো আমাকে, মেরে ফেলো আমাকে। তুমি একটা বোকা জিদ্দি মেয়ে, তোমার মধ্যে লড়াই করার কোনো সাহস নেই, এই জন্যই তুমি আত্মহত্যা করতে এসেছো। কি চাও তুমি? মুক্তি চাও আমার কাছ থেকে? ঠিক আছে, আমাকে তুমি একটিবার তোমার গায়ে হাত দেওয়ার অনুমতি দাও। আমি এখনই তোমার ওই নাকের নাকফুল খুলে ফেলে দেব, মুক্ত করে দেব তোমাকে। এরপর তুমি যা ইচ্ছে তাই করতে পারবে, কিন্তু যতক্ষণ ওই নাকফুল তোমার নাকে আছে ততক্ষণ তুমি আমার বউ। আমার অনুমতি ছাড়া তুমি মরতেও পারবে না। আজকের পর থেকে আমাকে না জিজ্ঞেস করে বাপের বাড়িতেও যেতে পারবে না। বাড়িতে এসো। বাইরে গেছে, দেরি হইব। তাইলে ভালো করে একটা চা বানাই নিয়ে, দুধ বেশি চিনি বেশি? আপনি কইলেই যাইতে হইব। আপনি যেমন চাকর আমিও তেমন চাকর। আপনি বারবার মালিকের হাতে মাইর খান, আমি মাইর খাই না। আপনার লজ্জা করে না মার খাইতে? কথাটা ঠিক না। এদিকে এদিকে বস বস বস। আসল ঘটনা তুই কিছুই জানোস না। তোর যদি কই কাউকে কবি না তো? না। তাইলে ওটা কর। আচ্ছা। আমি যখন ছোট আছিলাম তখন খুব সুন্দর আছিলাম। তখন বাসারে ফালায় যিনি আমার গালে চুমা দিছিল, তখন থেকে আমার গালের খাওয়াজানি শুরু। খালি থাপ্পড় মারতে হয়, থাপ্পড় মারতে হয়। অহন দিনের মধ্যে 36 বার গাল খাওয়া যায়, খালি খাওয়া যায়, খালি খাওয়া যায়। অহন তুই কর এই খাওয়াজানি সারণের লেগে আমার একজন চাকর রাখতে হইতো। কি চাকর রাখতে হইতো না? আমি মতলবকার চাকরি 20 বছর ধরে করতেছি না, বরং সে 20 বছর ধরে আমার চাকরের কাজ করে দিতেছে। 5 মিনিট পর আমার থাপ্পড় মারে আর আমার খাওয়াজানি মিটায়, আবার উল্টা আমার পয়সা দেয়। এইবার তুই কর দুনিয়াতে এর মতো বেকুব চাকর আর কই পাবো? সে জানে আমি তার চাকর, আর আমি জানি সে আমার চাকর। চক্কা মিয়া, আসসালামু আলাইকুম। তারপর কেমন আছিস চক্কা মিয়া? মাফ করবেন মালিক, এই অধমার মুখ থেকে কিছু বাজে কথা বাইরে হয়ে গেছিল। মারেন, আমার থাপ্পড় মারেন। তুই আমার ভালোবাসার চাকর, তুই আমার অন্তর, আমার জান। আজ থেকে তোর থাপ্পড় মারা বন্ধ। এইটা আপনি কি কইতেছেন? যা বলছি সত্য বলছি, 100% সত্য বলছি। তুই যদি আমার সামনে বা পিছিয়ে দাঁড়িয়ে আমাকে গালিগালাজ করিস তাহলে তোকে মারা তো দূরের কথা, তোকে স্পর্শ পর্যন্ত করবো না, কারণ চাকরকে মারা মহাপাপ। আপনি সব কি কইতেছেন? কে আপনার এই সমাধি শুনাইছে? আমি তো তুমি খারাপ, আপনার খেয়ে আপনার পয়া, আপনার বন্ধন করতেছি। বলেন আমার থাপ্পড় মারেন। তুই যত কিছুই করিস না কেন আমি তোকে মারবো না। তুই তো আমার পরাণের বন্ধু, তোর উপরে অন্যায় করেছি, শুধু শুধু তোকে মেরেছি। ও বুদ্ধু নালায়ক, থাপ্পড় মার। না। আরে হলো থাপ্পড় মার। না। আরে সারা খাটা থাপ্পড় মার। না। হাতি থাপ্পড় মার। না। মার থাপ্পড় মার। না। তবু একটা থাপ্পড় মারবি না? হুজুর আমি আপনার কাছে একটা থাপ্পড় ভিক্ষা চাই, আমি একটা থাপ্পড় ভিক্ষা চাই, ভিক্ষা দেন। আমি ভিক্ষা দেওয়া বন্ধ করে দিছি। একটা থাপ্পড় দে না বাবা। চাপ।
তোর কাছে একটা ধাপ্পড় ভিক্ষা চাইতাছি। ওরে বাবা! পানি দাও। শোনো, আজ একজন লোকও কাজে আসেনি। আমি একা কাজ করলে সন্ধ্যা পার হয়ে যাবে। আজ আমার সাথে সাথে তোমাকেও কাজ করতে হবে। আমি ভাত খাই, ততক্ষণে তুমি ধান লাগাও। যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? পায়ে কাঁধা ভরবে? ওই দিন তো খুব বলেছিলে এ আমাদের জমি, আমরা যা ইচ্ছে তাই করব। তো কাজ করো, ধান লাগাও। বড় মিয়া, জমিতে ধান লাগানোর সময় তো এসে গেল। কয়েকদিনের মধ্যে কিছু লোকজন নিয়ে খেতে ওই লাঙ্গল দিয়া চাষ করার ব্যবস্থা করি, কি বলেন? সাবধানে। কি করলেন মিয়া সাহেব? কাদার মধ্যে পা দিলেন। এই মেয়ে, এদিকে আসো। বড় মিয়ার পায়ে কাদা লাগছে, মুছা দিয়ে যাও। একটু ভালো করে মুছা দাও তো। রানী, রানী, এ কি তুই কাজ করছিস? আমরা তো ভেবেছিলাম ঢাকায় যাবার সময় তোকে সাথে করে নিয়ে যাব, কিন্তু তোর বাড়িতে গিয়ে শুনলাম তোর নাকি একটা গোয়ার মূর্খ লোকের সাথে বিয়ে হয়ে গেছে, তাও তোর ইচ্ছার বিরুদ্ধে। শুনুন, আপনাদের বান্ধবীকে খাটাচ্ছি আমি। আর যে মূর্খ গোয়ার লোকের কথা বলেছেন, আমি সেই লোক। আমার নাম সুমন। আপনার তো লজ্জা হওয়া উচিত। কেন? একটা পড়াশোনা জানা মেয়েকে দিয়ে আপনি কাজের লোকের কাজ করাচ্ছেন। আচ্ছা আচ্ছা, যদি কোনো অফিসে আমার বউকে আমি কাজ করতে পাঠাতাম তাহলেই কি ভালো হতো? অবশ্যই, নয়তো লেখাপড়া করে কি লাভ হলো? দেখুন, নাকশিটকে কোনো লাভ নেই। আপনাদের মতো পড়ালেখা করা মেয়েরা যদি অফিস আদালতে কাজের পিছনে না দৌড়ে খেতে খামারে কাজ করত, তাহলে দেশটা কোথায় যেত জানেন? Oh my God! Now he's talking like Bangabandhu. Don't you call this name without respect? Consider yourself lucky that you were born in this free land. It is for him that you are calling yourself Bangladeshi. You should be thankful to God because we are working in this burning sun for your bread and cloth on your body. Now get lost and don't walk in this land again, your dirty feet. Get lost! Get lost! তুমি ইংরেজি জানো? জানি, যতটুকু পড়েছি মনে রেখেছি। পেটে ভাত নেই দেখে মেয়ে বাড়িতে চাকরের কাজ করছি, কিন্তু ভাত থাকলে তোমার বান্ধবীদের মতো চাকরানি আমার ঘরে পালতাম। ওয়াও রানী, তোর হাজবেন্ড তো আমাদের সবাইকে বোল্ড আউট করে দিল। ঠিক বলেছিস, রানীর কপালে আল্লাহ সত্যি স্বামীর মতো স্বামী দিয়েছে। আমরা আসি রে, আসি আসি। ঠিক আছে।
আমার জীবনে আমি আজই বুঝেছি, আমি আজই জেনেছি। বড় চঞ্চলা মন, বড় চপলাই মন, বড় উদাসী মন প্রিয়, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও। এই মিষ্টি প্রেমের লগন যেন কবু নাহি পোহায়। চমকে চমকে ওঠে তোমার মিষ্টি প্রেমের ছোঁয়ায়। এই মিষ্টি প্রেমের লগন যেন কবু নাহি পোহায়। প্রেম পিয়াসী মন, প্রেম সোহাগী মন, প্রেম মাধুরী মন প্রিয়, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও। লজ্জা লাগে তোমার এত কাছে আসা। আমি জাদু হয়ে গেছি তোমার জাদুর ভালোবাসায়। লজ্জা লজ্জা লাগে তোমার এত কাছে আসা। আমি জাদু হয়ে গেছি তোমার জাদুর ভালোবাসায়। প্রেম রঙিনাই মন, প্রেম দিওয়ানাই মন, প্রেম পাগলি মন প্রিয়, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও। প্রেম এসেছে আমার জীবনে, আমি আজই বুঝেছি, আমি আজই জেনেছি। প্রেম এসেছে আমার জীবনে, আমি আজই বুঝেছি, আমি আজই জেনেছি। বড় চঞ্চলা মন, বড় চপলাই মন, বড় উদাসী মন প্রিয়, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও। বৌমা, এই অসময়ে শুয়ে আছেন কেন? বৌমা, মা, এমন করতেছেন কেন? বৌমা, বৌমা তো গা পুড়ে দিতেছে। ওগো, কি হয়েছে মমতা? আল্লাহ রে, বৌমার গা জ্বরে পুড়ে যেতেছে, একটা কিছু করো। বৌমা, মা। সুমন কোথায়? সুমন! জি বাবা। আয় দেখ দেখ মেয়েটার কি অবস্থা করেছিস। ঠং। কেন তুই খামাখা রান্নার উপর জুলুম করেছিস? ও বড় লোকের মেয়ে, নিজের হাতে কোনোদিন কোনো কাজ করেনি, আর তুই তাকে দিয়ে ক্ষেতের কাজ করেছিস। আরে দাঁড়িয়ে আছিস কেন?
যা ডাক্তার ডেকে নিয়ে আয়। মমতা, ওর জন্য গরম দুধের ব্যবস্থা করো। যাচ্ছি। যাও। আমি কি আপনার বাবা মাকে খবর দেবো? না না, বাবাকে না দেখে যদি আমি মরেও যাই তাই বরং ভালো। ছি ছি, এমন কথা বলবেন না। হুজুর, 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 আপনার মেয়ের সঙ্গে দেখা করার জন্য আমার বাড়িতে আপনাকে চোরের মতো আসার কি দরকার ছিল? আপনার মেয়ের সঙ্গে দেখা করার পুরো অধিকার আপনার আছে। চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আসুন। না মোবারক, শুধু দেখলে আমার মনে শান্তি আসবে না। তুমি কি চাও বলো মোবারক, আমি তোমাকে সব লিখে দেবো। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। হুজুর, আমি গরিব, আল্লাহর কালাম পড়ে স্বইচ্ছে আপনার মেয়ে সুমনকে বিয়ে করে এই বাড়িতে এসছে। আপনার মেয়ে যেমন আপনার বাড়ির ইজ্জত, তেমনি আমার ছেলের বউ হয়ে আমার বাড়ির ইজ্জত। এই গরিব চাকর মোবারক প্রয়োজনে তার জীবন দিয়ে দেবে, কিন্তু কিন্তু তার ছেলের বউয়ের কোনো কষ্ট হতে দেবে না। এই অসুস্থ অবস্থায় কোনোভাবে আমার বৌমাকে আমি ঘরে বাইরে যেতে দিতে পারি না হুজুর। এখানে থাকলে আমার মেয়ে মরে যাবে মোবারক, আমার মেয়ে বাঁচবে না। আমার একটাই মাত্র মেয়ে। না হুজুর, ঘরে আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, ওরা দুজন মিলে আমার বৌমাকে সেবা করবে। আপনি কোনো চিন্তা করবেন না। এই গরিবের ঘরে আপনার মেয়ের কোনো অযত্ন, কোনো অবহেলাই হবে না। চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। চলুন। চিন্তার কিছু নেই, আমি ইঞ্জেকশন দিয়ে গেলাম। আপনারা ওর কপালে জলপট্টি দেওয়ার ব্যবস্থা করুন, আর পারলে শরীরটা ঠান্ডা পানিতে মুছে দেবেন। আশা করি কোনো সমস্যা হবে না। ডক্টর সাহেব। হ্যাঁ সুমন সাহেব, জ্বর বাড়লে আমাকে খবর দেবেন। জি। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। যতদিন তুমি আমাকে মন থেকে স্বামী হিসেবে স্বীকার না করবে, আমার মায়ের কসম, ততদিন আমি তোমাকে স্পর্শ করব না। না, আমি রানীর সাথে দেখা করতে এসেছি। ভিতরে এসে দেখা যান। সরি, আমি শুধু তার সাথে দেখা করতে আসিনি, তাকে নিয়ে যেতেও এসেছি। এই অবস্থায় কেমনি নিয়ে যাবেন? সে তো জ্বরে একদম বেহুশ। আমার বোন বেহুশ না হুশে আছে সেটা আমি বুঝবো। আমার বোনকে যদি মরতে হয়
তাহলে নিজের বাড়িতে মরবে, এই গোয়াল ঘরে না। আপনি এখন ভাবিনি নিয়ে যেতে পারবেন না, ভাইয়া বাসায় নেই। ভাইয়া বাসায় আসার পর তার অনুমতি নিয়ে তারপর আপনি ভাবিনি নিয়ে যেতে পারবেন। বাধা দিলে কিন্তু জোর করে রানীকে নিয়ে যাব। বইন্ডে দেখতে আসছেন বলা আপনারে এতক্ষণ অনেক সমাধান করছি, কিন্তু ভাবিরে যদি জোর করে নিয়ে যেতে চান তাইলে এক কোপে কল্যাণ হয়ে ফেলাম। কি তুমি আমাকে মারবে? চোর ডাকাত ঘরে বেড়া কাটতে এলে তাগরে কি করতে হয় ওই ট্রেনিং ভাই আমারে দিছে। যান বাইরে এখান থেকে। এই হুমকির জন্য তোকে অনেক পস্তাতে হবে, কথাটা মনে রাখবি। আরে যা যা, তুই কি করবি আমি জানি, হারামজাদা। আর না মা, বন্ধ করুন আপনাদের সেবা। আমি আপনাদের কাছ থেকে এত সেবা পাবার উপযুক্ত নই, আপনি আমাকে মরে যেতে দিন। আমার কথা কইতে নাই মা, আপনি এখনো ছোট, আমার মেয়ের মতো। দুনিয়ার সব মা যদি নিজের সন্তানের ব্যবহারে নারাজ হইতো তাহলে দুনিয়ার কোনো সন্তান কি বড় হইতো? আমি আগে সব কথা ভুলে গেছি মা, আমার কথা শুনেন। আপনি সব পুরান কথা ভুলে যান, একদম ভুলে যান। মা, কত বড় আপনার মন, আমি আপনাকে কত অপমান করেছি, নিজের উপর ঘৃণা হচ্ছে মা। তাহলে আপনার বউকে আপনি ক্ষমা করে দেবেন। আমি যে করে বউ হয়ে এসেছি সে ঘর না, আমার জন্য বেশ মা, আর আপনি আমার জন্য মা না ফেরেশতা। কাঁদে না মা, কাঁদে না। মা, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। মা, আমি ভাইয়ের দিকে কয়ে আসি, আমার দাদি ভালো হয়ে গেছে, আমার দাদি ভালো হয়ে গেছে। ভাইয়া, ভাইয়া শুনলে কি যে খুশি হইব। আপনি আপনি আমার রাস্তা আটকেছেন কেন? কি স্যার আমার কাছে? হিসাব বরাবর করতে চাই। দা হাতে তুই আমাকে শাসিয়েছিলি, আমাকে খুন করার হুমকি দিয়েছিলি, সেই সাজা তোকে পেতেই হবে। তোকে আজ এমন ভাবে কলঙ্কিত করব যে 10 গ্রামে কারো সামনে তুই আর চোখ তুলে তাকাতে পারবি না। আমার বোনের ইজ্জতের দিকে তুই হাত দিয়েছিস, আজ তোকে আমি খুন করে ফেলবো, তার আগে খুন হয়ে যাবি তুই। ওকে মেরে ফেল। সুমনের বাচ্চা, আমি তোকে দেখে নেব। আয় ভাইয়া, ভাইয়া। চল। মিয়া বাড়ির ছোট মিয়াকে সুমন আঘাত করেছে, আমি ওকে এমন আঘাত করব। বস, খবর কে? এই যে সুমনের শার্ট। এইবার এমন খেল খেলবো যে সুমন বুঝতেই পারবে না ছোট মিয়া কি জিনিস, ছোট মিয়া কি জিনিস। চাকরের বাচ্চা, এইবার তুই বুঝবি
মিয়া বাড়ির সাথে শত্রুতা করার পরিণাম কি? তেলের দাম বেড়ে গেল, আর পাওয়া যাচ্ছে না। সুমন না ধানের গোডাউনে আগুন দেয় কেন? কাকা, সুমন এইখান থেকে পালায় যাওয়ার আগেই চলো পরে ধরি। সুমনের পরে ধরন যাবো, আগে গোডাউনে আগুন নিভাই চলো। ধান তো সব তুই লাগাইতে সুমন। আরে এই তো দেখছি জেমি মিয়া। মামা তুমি এখানে? গোডাউনটা পোড়ায়া কাজটা ঠিক করলে বাকি না? গোডাউন যে পুড়িয়েছে সেটা শুধু তুমি আর আমি জানি, কিন্তু গ্রামের সবাই জানবে ওই গোডাউনে আগুন লাগিয়েছে সুমন। কিন্তু জেমি, আমি সবাইকে বলে দেবো সুমন না, গোডাউনে আগুন দিয়েছো তুমি। তুমি গ্রামের লোকের সত্যিকারের শত্রু। মামা মামা মামা, এত কষ্ট করে যে নাটক আমি সাজিয়েছি সেই নাটক তো আমি ফাঁস হতে দেব না। প্রয়োজনে আমি তোমাকে মেরে ফেলবো মামা। আমি আগুন লাগাইছি? আরে কি কও? কি আর কইব, ঠিকই কইতাছি। আমরা নিজের চোখে দেখছি তুই আগুন লাগাইছস। তোমরা ভুল করতেছো চাচা। যে ধানের জন্য আমি আমার নিজের শরীরে রক্ত পানি করছি সেই ধানে আমি আগুন দিব কেন? কেন আমি আমার রিজিক নষ্ট করুম? হ্যাঁ সর্বনাশ, এই কাপুর গুদামে আগুন দিয়েছে কে? আমরা বাজার থেকে ফেরার পথে সবাই মিলে দেখছি সুমন মুখে গামছা পেঁচাইয়া মশাল হাতে গুদামের মধ্যে আগুন লাগাইতেছে। সুমন বাবা, বিশ্বাস করো বাবা, আমি আগুন দেই নাই। আমি গুদামে আগুন দেই নাই বাবা। তুই আগুন না দিলে এতগুলো মানুষ কি ভুল দেখেছে? গ্রামের মানুষের তুই এত বড় ক্ষতি কেন করলি? বাবা বাবা, আমার কথা তুমি বিশ্বাস করো, আমি আগুন দেই নাই। কি করে বিশ্বাস করবে? গ্রামের লোকেরা নিজে চোখে আগুন দিতে দেখেছে। তুই পদে পদে আমাদের ক্ষতি করেছিস, মুবারকের সম্মানে, আমার বোনের সম্মানে। এতদিন আমি তোকে কিছু বলিনি, কিন্তু আজ বলবো। এলাকাবাসী শোনো, এতদিন সুমন আমাকে দোষী বানিয়েছে তোমাদের সামনে। আজ তোমরাই দেখো সত্যিকার দোষী কে। এই ওকে ধর। এই গ্রামবাসী তোমরা কিচ্ছু ভাববে না, ওর শাস্তি হবে, ওর উপযুক্ত শাস্তি হবে। তবে এইখানে না, মিয়া বাড়িতে মিয়া সাহেব নিজে ওর বিচার করবেন। মিয়া সাহেব বিচার করবেন। বল, কেন গুদামে আগুন দিয়েছিস? আমি গুদামে আগুন দেইনি, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আগুন দিতে তোকে অনেকে দেখেছে, তোর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়েছে, তাই আজ তোর শাস্তির পালা। জি বাবা। বাবা চাবুক। এই বিয়ে বাড়ির অনেক বেজ্জতি হয়েছে তোর কারণে। তোর কারণে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। তোর কারণে আমার জীবনের অনেকগুলো রাত কেটেছে চোখের পানিতে। আর সাজা আজ তোকে পেতে হবে। হ্যাঁ বাবা, আজ ওকে মেরে আমার শরীরের সমস্ত ঝাল মেটাবো। না যাবে না, ওকে সাজা দেবে ওর বাপ, এই বেয়াদবের জন্মদাতা পিতা। নিজের ঘরে যে একটা কুলাঙ্গারের জন্ম দিয়েছে। বাবা এই নাও চাবুক, নাও নাও ওকে। মোবারক, তুই যদি না পারিস তাহলে আমাকে দে। না হুজুর না, আমার সন্তানের পাপের শাস্তি আমিই দেবো। বিশ্বাস করো বাবা, আমি গুদামে আগুন দেই নাই বাবা। চুপ কর।
আজ আর আমি তোর কোনো কথাই শুনবো না। থামলি কেন মোবারক? হাত চালা। ওর গায়ে আর একটি আঘাত করবে না, ওর কোনো অপরাধ নেই। কি বলছো মতলব? আমি ঠিকই বলছি। আগুন সুমন লাগায়নি, আগুন লাগিয়েছে জেমি। জেমি, মতলব এসব কি বলছে? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ওই শালা মতলব আমাকে ভাসাতে চায়। মতলব আমার খেয়ে আমার পরে শেষ পর্যন্ত তুই আমার সাথে বেইমানি করছিস, আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস। মিথ্যে নয়, সত্য প্রকাশ করছি। আমার কাছে হাতে নাতে ধরা পড়ার পর জেমি আমাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু উপরওয়ালার ইচ্ছা আমি বেঁচে গেছি। বিশ্বাস না হলে যে দেখেন, ছোট মেয়ের ঘরের পেছন থেকে উদ্ধার করা সুমনের শার্ট, আগুন লাগানো মশাল আর ছোট মেয়ের গলা সেন। আজ আমি বুঝতে পেরেছি এতদিন তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস। সুমনকে বাছরে দাঁড় করিয়ে কৌশলে আমার মেয়েকে সুমনের ঘরে পাঠিয়েছিস। মিয়া বাড়ির ইজ্জত তুই মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিস। খারাপ বেঈমান। না মিয়া সাহেব, না, আমি বেঈমান না, বেঈমান আপনি। আপনি আপনার আভিজাতের দম্ভে আমার নিষ্পাপ বোনের জীবন কেড়ে নিয়েছেন। গরিব বলে আমার বোনকে আপনি মিয়া বাড়ির স্ত্রীর মর্যাদা দিতে চাননি, আর তাই লজ্জায় ঘৃণায় আমার বোন সেদিন আত্মহত্যা করেছিল। সেদিন লাশে আমি কসম করেছিলাম এই মিয়া বাড়ির অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেব, আর তাই সুমনকে আমি হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলাম। মিয়া বাড়ির চাকরকে আমি মিয়া বাড়ির জামাই বানিয়েছি। হারামজাদা, তোকে আজ শেষ করে দেব। না, গলা নিচু করে কথা বলুন আকরাম সাহেব। চোরের ভাবে বড় গলা মানায় না। আপনি একটা পশুকে জন্ম দিয়েছেন, আর সেই পশুর জন্য আমার নিরাপরাধ ছেলেকে আমি হাত তুলেছি, তাকে মেরে আমি রক্তাক্ত করে দিয়েছি। অপরাধ করেছে আপনার ছেলে, আর আমি শাস্তি দিচ্ছি আমার ছেলেকে। চিরজীবন আপনাদের মতো অত্যাচারীরা জুলুম করে পার পেয়ে যাবে, আর সাজা বাবা আমাদের মতো গরিব না। আর না, এই মিয়া বাড়িতে আমি অপরাধীকে সাজা দিয়ে প্রমাণ করব অন্যায় যে করে সাজা তাকেই পেতে হয়, সে মিয়া বাড়ির চাকর হোক আর মিয়া বাড়ির মিয়া হোক। গোলাম হয়ে তুই মালিকের গায়ে আঘাত করবি না? আঘাত আমি করব না, আমি করব না। আমার সন্তানকে আঘাত করে তাকে রক্তাক্ত করে বাবা হয়ে আমি যে কষ্ট, যে যন্ত্রণা পেয়েছি তা বুঝিয়ে দিতে আজ আপনি এই গ্রামবাসীর সামনে আপনার ছেলেকে ঠিক ততগুলো আঘাত করবেন যতগুলো আঘাত আমি আমার সন্তানকে করেছি। নিন, চাবুক ধরুন, ধরুন, আঘাত করুন আপনার ছেলেকে। না, সাজা আমি পাবো না, সাজা পাবি তোরা।
সুমন, ইন্সপেক্টর, ওকে নিয়ে যান। ড্যাডি, তুমি ভুল করছো। ভুল আমি এখন করছি না, কিন্তু এতদিন করেছি। তোকে লাই দিয়ে দিয়ে নষ্ট করেছি আমি। মিথ্যে অহংকার আর বংশমর্যাদার ভূত তোর কাঁধে জিনের মতো চেপে বসেছে। ওকে নিয়ে যান ইন্সপেক্টর। আমার ঘরে জন্ম নিয়ে ও হয়েছে একটা কুলাঙ্গা, আর চাকরের ঘরে জন্ম নিয়ে সুমন হয়েছে সোনার সন্তান। রায় পেয়ে পেয়ে আমার সন্তান গেছে রসাতলে, আর কষ্টের কষ্টি পাথরে ঘষে সুমন হয়েছে খাঁটি মানুষ। মোবারক, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, ক্ষমা করে দাও। গরিবের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে হয় না মিয়া সাহেব, তারা তারা এমনি ক্ষমা করে দেয়। একটা কথা বলি মিয়া সাহেব, আল্লাহর চোখে ধনী গরিব বলে কিছু নেই, সকলেই মানুষ। আর মানুষ যখন সেটা বুঝতে পারে তখনই সে খাঁটি মানুষ হয়। সুমন, সুমন, আমাকে নিয়ে যাবে না? তুমি আমাকে ক্ষমা করে দাও সুমন, আমাকে ক্ষমা করে দাও। তুমি তো তোমাকে স্পর্শ করার অনুমতি আমাকে দাওনি। এই রানী তোমাকে অনেক আগেই মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছে, অনেক আগে তোমাকে দিয়েছে স্বামীর আসন, কিন্তু তুমি দেখতে পাওনি। আমাকে আর কষ্ট দিও না সুমন, আমাকে তোমার ঘরে নিয়ে চলো। তোমার স্ত্রীর অধিকার দিয়ে আমার নাম জন্ম সার্থক করে দাও। আমাকে তোমার সেবা করার সুযোগ দাও।